আমরা চিন্তাই করতে পারি নাই যে একটা মুক্তিযুদ্ধের পরে একটা সরকার, সেই সরকারে আবার নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিব, সেই সময়ে আমাদের মিছিলের উপর গুলি। আমার টেলিভিশন কেনার সামর্থ্য তখন ছিল না, তো তখন কত আর বেতন পাই। জুয়েলাইচের ভাগে পড়লো একটা নারী চরিত্র, সে খুব গর্ব ভরে সেই চরিত্রটা খুব সুন্দরভাবে করলো। আমাকে সকালে আমার একটা ফোন আসে শিল্পকলা একাডেমি থেকে যে ডলি আনোয়ার নাকি আত্মহত্যা করেছেন। তখন আমরা দেখি যে একটা কোনায় বসে একজন গান গাচ্ছে আর বিড়ি খাচ্ছে। তা সে ছিল আন্নু কাপুর। তা বরিশালের ওখানে যে আমরা খোঁজ করে তার যে বাড়ির ওখানে যখন যাই তখন দেখি যে উনি লাঙ্গল চাষ করছেন। সেই সময় থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। উনি আমাকে ডেকে নেন, ডেকে নিয়ে বলেন যে হারুন, তুমি কি জানো যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা নিষিদ্ধ? না, এটা আমি বলবো না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চর্চার লাইট টক অনুষ্ঠানে। অনেকে বলে থাকেন বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির সোনালী সময় ৮০-র দশক এবং ৯০-এর দশক, এর পরেও হয়তো ছিল, কিন্তু এই ৮০ এবং ৯০-এর দশকে এই সোনালী সময়টিকে যারা বাস্তবে রূপ দিয়েছেন পেছনে থেকে, তাদেরই একজন আজকের আমাদের অতিথি। তিনি একাধারে প্রযোজক, তিনি লেখক, নাট্যকার, নাট্য নির্মাতা, অনুষ্ঠান নির্মাতা হারুন। জনাব হারুন, কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি। আমরাও খুশি আপনাকে পেয়ে। ঈদ কেমন কাটলো আপনার? ঈদ সবসময় যেরকম কাটে, আসলে এই বয়সে তো ঈদে বেশি বের হওয়া হয় না, বাসাতেই থাকি, পড়াশোনা করি এই। ভিন্ন একটি বিষয় দিয়ে শুরু করি। জনাব হারুন, আজকে আপনার একটা ডায়েরি অপ্রকাশিত এতদিন ছিল, যে ডায়েরি, সেই ডায়েরির একটা অংশ যেটা ১৯৭২ সালে লেখা, তার একটি অংশ একটি জাতীয় পত্রিকা অর্থাৎ সমকালে প্রকাশিত হয়েছে। সেই ডায়েরিটা সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আমি হঠাৎ করে কয়েকদিন আগে আমার মেয়ে, সেও লেখক, কিজি তাহানিন, ও একটা ডায়েরি খুঁজে পায়, এবং এই ডায়েরিটা কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। সেটা ৭২ সালে লেখা। আমার ৭১-এ লেখা ডায়েরিটাও আছে, কিন্তু সেটা কিছুদিন অন্য জায়গায় রাখা ছিল, এবং তার কিছু বিবরণ আমার শঙ্কিত পদযাত্রাতেও আছে, ৭১-এর বিভিন্ন সময়ের কথা। আর ৭২-এর এই ডায়েরিটা আমরা দেখছি যে ঠিক বাংলাদেশ স্বাধীন হবার পরপর কোথায় কিভাবে কি কি ঘটছে, কিভাবে মুক্তি যোদ্ধারা ফিরে আসছে, কিভাবে রাস্তাঘাটগুলো তার মানে বিবরণ, মানে সব, মানে ভাঙা চোরা, ব্রিজ ভাঙা, এর মাঝে সরকারের আহ্বানে মুক্তিযোদ্ধারা অস্ত্র নিয়ে আসছে। অস্ত্র নিয়ে এসে আমার মনে আছে জানুয়ারি ৩০-৩১ তারিখ, আমি তখন পিরোজপুরে ছিলাম, নৌকা বোঝাই করে করে অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ নিয়ে আসছে, এবং সেগুলি জমা দিচ্ছে। আপনি তো ১৯৭০ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। আমি ৭০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট ভালো হওয়ার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ১৯৭০-এর সেপ্টেম্বরে। এরপরে আমাদের ক্লাস শুরু হয়, কিন্তু ৭০-এর মার্চ থেকে, মার্চের ১ তারিখ থেকে যে আন্দোলন বিশাল রূপ নেয়, আন্দোলনের আগেও ছিল, কিন্তু ১ তারিখের পর থেকে যে রূপটা আমরা দেখেছি, বিশেষ করে এই পূর্বানী হোটেলের সামনে যে অধিবেশন মুলতবি করার কারণে যে প্রেস কনফারেন্স, তারপরে ২ তারিখে, বিশেষ করে ২রা মার্চ কলা ভবনের সামনে যখন পতাকা ওড়ানো হলো, আসলে ওই দিন থেকেই কিন্তু বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক সূচনা হয়, মার্চের ২ তারিখ থেকে ছাত্রদের হাতে। এরপরে তো ৭ই মার্চের ভাষণ, তারপরে ৯ই মার্চে ভাসানীর ভাষণ, এবং তার ভাষণ আর মনে আছে, ভাসানীর ভাষণটা ছিল এই পল্টন ময়দানে, এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে শেখ মুজিবকে সমর্থন করে গেছেন, এবং তিনি বলেছিলেন সে আমার সন্তান, তার নেতৃত্ব আমরা মেনে নিচ্ছি। এটা কিন্তু ভাসানীর কথা, আমার এই শঙ্কিত পদযাত্রা বইটাই আছে, কারণ আমি ৭ই মার্চে ৯ই মার্চে এখানে উপস্থিত ছিলাম। এরপর যখন অবস্থা খারাপ হয়ে যায়,
আমি চলে যাই স্টিমারে করে আস্তে আস্তে পিরোজপুরে কিন্তু আমার বাবার কর্মস্থল ছিল। আমাদের বাড়ি কিন্তু আসলে খুলনায়। তা আমি ওখানে জড়িয়ে পড়ি এবং ৭২-এ আবার ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফিরে আসার পরে অনেক ঘটনা আমার এই ডায়েরিতে সেই ঘটনাগুলি আছে। সেখানে বাংলা একাডেমিতে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে অনেক মুক্তিযোদ্ধারা সমবেত হয়েছিলেন, বিশেষ করে সেক্টর কমান্ডাররা। সেই এখানে আপনার উপস্থিত ছিলেন জেনারেল ওসমানী, উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মোশাররফ। এদের বক্তব্যগুলি আমরা সব শুনেছি। এনএসজিতে গেলাম ৭৬-এ। হ্যাঁ, ১৯৭৬-এই কিন্তু আমার এমএ পরীক্ষা শেষ হয়। এর ভিতর কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার সাথে যুক্ত হয়েছি, এই মঞ্চ নাটক। আমি প্রথমে অভিনয় দিয়ে শুরু করলেও কিন্তু পরে অনেকগুলি নাটক আমি পরিচালনা করি সেই ছাত্রাবস্থায়। প্রত্যাবর্তনের দেশে একটা নাটক ছিল আপনার। হ্যাঁ, সেই তাই প্রত্যাবর্তনের দেশে তারপর তার আগে অনেকগুলি নাটক ছিল। ওই নাটক নিয়েও তো একটা ঝামেলা হয়েছিল করার সময়। হ্যাঁ, ওইটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। টিএসসিতে হয়েছিল। কিন্তু এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমি যখন এমএ পরীক্ষার্থী, তখনই এনএসডির থেকে বিজ্ঞপ্তি আসে। তখন সামরিক শাসন, আমরা স্কলারশিপ পাবো কি পাবো না এরকম একটা দ্বন্দ্বের ভিতর আমি আবেদন করি এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করি এবং আমি এনএসডিতে সুযোগ পাই। এবং সেই সময় যখন সুযোগ পাই তখন আমার কিন্তু এই এমএ পরীক্ষা প্রায় শেষ। আমি এসে আবার আমার কয়েকটা পরীক্ষা দিয়ে যেতে হয়েছিল, আমি সেই জন্য পারমিশন নিয়ে এসেছিলাম। কিন্তু ১৯৭৬-এর জুলাইতে আমি চলে যাই ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। সেখানে তো একটা অন্য জগৎ। এবং সেখান থেকে ফিরে আসি যখন আমার বন্ধু বান্ধবরা সব বিসিএস দিচ্ছে, তার প্রস্তুতি নিচ্ছে, আমি সেই সবের তোয়াক্কা না করে চলে গেছি দিল্লিতে। আমাদের কাছে তো মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা বলতেই মানে চোখে ভাসে ওম পুরী, অনুপম খের, নাসরুদ্দিন শাহ, আন্নু কাপুরদের মতন। আপনি কাদেরকে পেলেন ওখানে? কারা আপনার বন্ধু ছিল? আমি জানি আন্নু কাপুর অন্তত আপনার বন্ধু ছিল। আন্নু কাপুর আমাদের সহপাঠী ছিলেন। আর অনুপম খের আমাদের ১ বছরের সিনিয়র ছিলেন। অনুপম খের, তারপরে আনন্দ দেশাই, অনেক অনেক নাম করা। তারপরে আমরা যখন যাই তখন বের হয়ে যায় তার নাসিরুদ্দিন শাহ এবং রাজ বাব্বার। রাজ বাব্বার এরা তখন প্রায় ওই বোম্বে থেকে যখনই আসতেন তখন ওনারা অত প্রতিষ্ঠিত হননি। তখন এনএসজির সিঁড়িতে বসে আড্ডা মারতেন সবার সাথে। এবং পরবর্তীতে উনি যাকে বিয়ে করেছেন রত্না পাঠক, সে আমাদের ২ বছরের জুনিয়র ছিল এনএসজিতে। তো এই সেখানকার অন্যরকম স্মৃতি। তা ভেবেছিলাম যে বাংলাদেশে ফিরে নাটক কি করবো। কোন স্মৃতির কথা কি মনে পড়ে, বিশেষ কোন স্মৃতি আপনার এনএসডিতে? এনএসডিতে তো অনেক স্মৃতি। সুতরাং কারণ আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের যে পরিচালক ছিলেন ইব্রাহিম আল কাজীর কথা। ইব্রাহিম আল কাজী কিন্তু বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মানে সারা বিশ্বে তার একটা স্বীকৃতি আছে এবং প্রচুর ছাত্রছাত্রী তিনি তৈরি করে গেছেন। বিশেষ করে ভারতে নাটকের যে পরিবর্তন এবং চলচ্চিত্র নির্মাণে যে পরিবর্তন এবং অনেক বাস্তবমুখী যে চিন্তা ভাবনা, সেগুলি কিন্তু এই এনএসডির ছাত্রছাত্রীরাই তৈরি করেছেন এবং যার প্রভাব ছিল ইব্রাহিম আল কাজীর। এর আগে দেখবেন যে মুম্বাইয়ের চলচ্চিত্রগুলি কিন্তু অনেকটা মেলোড্রামা ছিল তার ভিতর অনেক বেশি, কিন্তু পরবর্তীকালে সেখানে কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্টাল, অনেক রিয়েলিস্টিক ছবি তৈরি হয় এবং যার সাথে এনএসজির অনেক ছাত্রছাত্রীরা যুক্ত হন। তারপর তো ১৯৮০ সালে আপনি বিটিভিতে যোগ দিলেন। ক্ষমা হারুন, আমি খেয়াল করলাম যে আপনার পথ চলা বিটিভির সঙ্গে এবং বিটিভির রঙিন হিসেবে পথ চলা প্রায় একই সঙ্গে। মানে এটা আপনি এটাকে কেমন করে দেখেন বা সেই সময় আপনার কি অনুভূতি? আসলে আমি বাংলাদেশ টেলিভিশনে যোগদান করব এটা আগে ভাবিনি। এনএসডি থেকে ফেরার পরে আমরা ভেবেছিলাম যে নাটক নিয়েই বা নাটক বিষয়ক কোনো কিছুতে যুক্ত থাকব বা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত থাকব। ১৯৮০ সালে আমি ইউনিসেফে একটা কাজ পাই,
সেটা অনেকটা আমাদের কালচার এবং মোটিভ এইটা নিয়ে। এর পরপরই যখন 1980-তে আমি বাংলাদেশ টেলিভিশনের সুযোগ পাই, আপনি তো রাজি ছিলেন না যোগ দিতে। প্রথম দিকে একটু অসুবিধা ছিল, এবং- কারণ আমি তখন ইউনিসেফ থেকে বা পারফর্মিং আর্ট একাডেমি এই দুটো প্রতিষ্ঠান থেকে যে বেতন পাচ্ছি তা অনেক কমে যাবে, কারণ পোষাবে না, তখন হ্যাঁ। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বেতন ছিল অনেক কম। যাই হোক, কষ্ট হয়েছে, প্রথম দিকে অনেক কষ্ট হয়েছে। পরে মুস্তফা মনোয়ার বোধহয় বললেন আপনাকে যে আজকেই জয়েন করো তুমি। হ্যাঁ, হ্যাঁ। তা আমি সাথে সাথে যোগদান করি, এবং সব থেকে মজার বিষয় যে 1979 সালের থেকেই বাংলাদেশ টেলিভিশন থেকে নিয়ে একটা পরিকল্পনা করা হচ্ছিল। তখন জিয়াউর রহমান ছিলেন ক্ষমতায়। উনি চাচ্ছিলেন যে বাংলাদেশ টেলিভিশনকে আধুনিক টেলিভিশন হিসেবে গড়ে তুলতে, কারণ 1964 সালে যে টেলিভিশন সূচনা হয়েছিল এই দেশে, আপনি জানেন যে বাংলাদেশ টেলিভিশন কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতর প্রথম টেলিভিশন। এবং সেই সময় টেলিভিশনে ছিলেন আমাদের মোস্তফা মনোয়ারের মতো লোক, কলিম শরাফির মতো লোক, এবং প্রধান ছিলেন জামিল চৌধুরী। জামিল চৌধুরী, মোস্তফা মনোয়ার কিন্তু এখনও বেঁচে আছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং অনেকে নেই, আব্দুল আল মামুনের মতো মানুষ নেই। তারপর আমাদের সিনিয়র যারা ছিলেন তাদের অনেকেই আমরা হারিয়েছি। 1980 সালে আমি যখন যোগদান করি, তখন বিটিভির মহাপরিচালক হচ্ছেন এম এ সাইদ। এম এ সাইদ অত্যন্ত দক্ষ এবং মেধাবী একজন প্রশাসক ছিলেন, সিএসপি কর্মকর্তা, কিন্তু তার টেলিভিশনের প্রতি আগ্রহ ছিল অনেক, এবং তিনি এটা নিয়ে অনেক পড়াশোনা করতেন। তিনি চেয়েছিলেন যে সাংস্কৃতিক জগতের যারা কাজ করছে এবং মেধাবী যে সমস্ত ছেলেপেলে আছে তাদেরকে তিনি বিটিভিতে নিয়ে আসবেন, এবং সেই জন্য তিনি 2 দফা পরীক্ষার ব্যবস্থা করেন, এবং সেখান থেকেই সব ভালো ভালো প্রযোজক, আপনার পরবর্তীকালে নাম জানেন, তারা তখন প্রযোজক হিসেবে যোগদান করে। এছাড়া অনেকে শিল্প নির্দেশক হিসেবে, ক্যামেরাম্যান হিসেবে, একটা অন্য রকম, মানে 80 সালটা ছিল বাংলাদেশ টেলিভিশনের নতুন গতি, এর ছিল একটা নতুন গতি আসে। এবং গতি আসে ঠিক সেই সময়ে পরিকল্পনা নেওয়া হয় যে বাংলাদেশ টেলিভিশনকে রঙিন টেলিভিশনে রূপান্তরিত করা হবে। তখন কিন্তু দক্ষিণ এশিয়ায় আর কোনো টেলিভিশন রঙিন ছিল না। একটা সুবিধা ছিল যে বাংলাদেশ টেলিভিশনের সাথে সবসময় জাপান সরকারের একটা সহযোগিতা ছিল, এবং জাপান সরকারের সহযোগিতায় কিন্তু এখন যে রামপুরা টিভি ভবন এটি তৈরি হয়েছিল, টেলিভিশন অডিটোরিয়াম, এবং এই রঙিন করার পেছনেও জাপান সরকারের একটা ভূমিকা ছিল। তা 1980 ডিসেম্বরে এটা সাদা কালো থেকে রঙিন জগতে আমরা প্রবেশ করি, এবং আমরা যখন জুলাইতে কাজ শুরু করি, তখন থেকেই যেহেতু আমার বিষয় ছিল নাটক, থিয়েটারের উপর পড়াশোনা করে এসেছি, সুতরাং আমার যে মহাপরিচালক এবং যে তখন যিনি জেনারেল ম্যানেজার ছিলেন, আমরা তখন বলতাম মহাধ্যক্ষ মোস্তফা কামাল সৈয়দ, উনিও নেই আমাদের মাঝে এখন, প্রথম থেকে আমাকে কিন্তু নাটক করার সুযোগ দেন। পাশাপাশি আমি ম্যাগাজিন অনুষ্ঠান, তারপরে গানের অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, এই সমস্ত অনেক অনুষ্ঠান আমি। শুধু তাই না, আপনি তো টিভি কিউর সম্পাদকও ছিলেন। জি, 1980 সালে আমি যখন যোগদান করি, সেই জুলাই মাসে যেদিন যোগদান করি সেদিনই মহাপরিচালক আমাকে টিভি কিউ নামে একটা পত্রিকা বের করবেন, যেখানে 3 মাসের টেলিভিশন অনুষ্ঠানের গাইড থাকবে। এবং এর আগে তিনি সংবাদে আমার একটা লেখা দেখেছিলেন রক্তকরবীর উপর, সেটা ওনার ইন্টারভিউটা মনে ছিল। এবং তিনি বললেন যে আপনি যেহেতু লেখালেখির সাথেও যুক্ত, আপনি টিভি কিউর সম্পাদক হন। এছাড়া একটা অডিয়েন্স রিসার্চ সেল ছিল, ওইটারও দায়িত্ব দেন আমাকে। ওটার সাথে অবশ্য আব্দুল্লাহ মামুন ও জড়িত ছিলেন। যাই হোক, অনেক কাজ করলাম। তো একই ধারে প্রযোজনা, একই ধারে টিভি গাইড, সম্পাদনা, একই সাথে দর্শক মতামত জরিপ সেলের কাজ করা, করতে থাকলাম।
আচ্ছা 1981 সালে আপনার প্রথম নাটক এলো শহর। শহর। শহর সম্পর্কে একটু শুনতে চাই। শহর যখন হয় তখন টেলিভিশন তখনও কিন্তু সাদা কালো, হুম হুম কিন্তু আহ, আমার ক্যামেরা, বিশেষ করে কিছু কিছু ক্যামেরা আসা শুরু করেছে যেগুলি কালার। তা শহর নাটকটি আমি এই মানে যখন পরিকল্পনা করি আমি তখন পাণ্ডুলিপি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে সাপ্তাহিক রোববারে শহর উপন্যাসটা পাই। হুম হুম শহরটা লেখা হচ্ছে রাহাত খানের। তিনি তখন একজন রাইট। খুবই নামকরা সাংবাদিক, সাহিত্যিক। তা আমি নিজেই, যেহেতু আমি লেখালেখির অভ্যাস ছিল, আমি শহরের রাহাত খান কি তখন ইত্তেফাকের সম্পাদক? ইত্তেফাকের সম্পাদক, আপনি তো ইত্তেফাকে গিয়েছিলেন পরে হ্যাঁ, তার নির্বাহী সঙ্গে দেখা করতে। সম্পাদক। হ্যাঁ, নির্বাহী সম্পাদক। তা আমি আহ, ওটা যখন নাট্যরূপ দেই, দেওয়ার পরে আমি আব্দুল আল মামুন মামুন ভাইকে দেখাই যে এটা, উনি দেখে খুব পছন্দ করেন। তারপরে আমাকে বলেন যে তুমি কি রাহাত খানের অনুমতি নিয়েছ? হুম হুম তারা আমি বললাম যে না, এখনো তো অনুমতি নেওয়া হয়নি। তাই যে না না, এই তুমি যাও, এই যে কন্ট্রাক্ট পেপার থাকে প্রত্যেক শিল্পী নাট্যকার, ওইটা নিয়ে আমি রাহাত খানের সাথে যোগাযোগ করে প্রেস ক্লাবে ওনার সাথে দেখা করলাম। উনি ওখানে আসতে বললেন। আসার পরে আমি বললাম যে আমি আপনার শহরটা পড়েছি, এটা আমি আহ, নাট্যরূপ দিলাম এবং এটা প্রযোজনা করতে চাই, আপনার অনুমতি লাগবে। তার উনি দেখে হেসে দিলেন, কাজে করেন, কিসের অনুমতি, কাজে এইখানে সাইন করেন। তো উনি সাইন করে দিলেন। হুম হুম হুম, এইভাবে শহর নাটকটি হলো। sure. শহর নাটকটি করতে যেয়ে আমি অনেকের খুব সহযোগিতা পেয়েছিলাম। মানে আমি এটা সাধারণত বিটিভিতে যে ধরনের নাটক হতো স্টুডিও কেন্দ্রিক, আমি এটাকে স্টুডিওর বাইরে নিয়ে যাই এবং বিভিন্ন জায়গায় এটা শ্যুট করি। হুম এবং আমার মনে আছে তখন পুনা ফেরত একজন মানে ফিল্ম ইনস্টিটিউট থেকে চলে আসছেন, শফিকুল ইসলাম স্বপন, নাম শুনেছেন? উনি এখন তিনি তার আরো টেলিভিশনে একজন চিত্রগ্রাহক ছিলেন, ক্যামেরাম্যান হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু অসাধারণ তার ক্যামেরার কাজ, জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ক্যামেরাম্যান। তা স্বপনকে বলি যে স্বপন, আমি তো এই নাটকটা করছি। তখন উনি তো বলছে হারুন ভাই যা করার দরকার করেন, এই আমি আছি। ও নিয়ে নিয়ে আমার মনে আছে এই মতিঝিলে, তারপরে অন্যান্য জায়গায়, অনেক জায়গায় এসে শ্যুট করলো এবং ক্যামেরা নিয়ে যে সে কত ধরনের এক্সপেরিমেন্ট করলো সেই নাটকে। এবং এই নাটকটা যখন যায়, রাহাত খান খুবই খুশি। খুশি হয়েছিলেন এই নাটকটা দেখে এবং আমাকে বলছিলেন যে হারুন, আমি আরও স্ক্রিপ্ট দেবো আপনাকে। কিন্তু ওই দেবো দেবো করে রাহাত খানের কাছ থেকে আর স্ক্রিপ্ট পাওয়া হয়নি। কিন্তু মজার ব্যাপার হলো যে তখন আপনি বিটিভির মতন এত বড় প্রতিষ্ঠানে নাটক বানাচ্ছেন, অনুষ্ঠান বানাচ্ছেন, কিন্তু আপনার নিজের ঘরে টিভি নেই। তো প্রথম টিভি কিভাবে হলো আপনার? আমার টেলিভিশন কেনার সামর্থ্য তখন ছিল না, তো তখন কত আর বেতন পাই। তা নাটকটা যাবার পরে আমি আমাদের মহাপরিচালক এম এস সাইদের সাথে দেখা করি। কথায় কথায় উনি বললেন যে নাটকটা উনি দেখেছেন এবং ওনার কাছে ভালো লেগেছে। তো আমি এই সুযোগে বললাম যে স্যার, আমার বাসায় তো টিভি নেই, আমি আমার এক বন্ধুর বাসায় যে নাটকটা দেখতে হয়েছে। যে আপনার বাসায় টিভি নেই কেন? উনি বললেন যে আপনাকে একটা টিভি দেওয়ার ব্যবস্থা করি। উনি সাথে সাথে চিফ ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডেকে লিখে দিলেন যে ওনাকে একটা টেলিভিশন দেওয়ার ব্যবস্থা করেন। তখন যেটা হলো সেটা হচ্ছে, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের ক্ষমতা ছিল 5,000 টাকা পর্যন্ত উনি দিতে পারেন একটা টেলিভিশন কেনার জন্য। আমি ওই টাকার একটা স্যাংশন নিয়ে আমি ফিলিপসের সাথে যোগাযোগ করি। ফিলিপসের তখন কর্মকর্তা ছিলেন মাহবুব জামিল, স্বনামধন্য নাট্যকার এবং সিঙ্গারের প্রধান ছিলেন পরবর্তীকালে। ওনাকে যে যখন চিঠিটা দিলাম, উনি সাথে সাথে ওনার লোককে ডাকলেন। উনি কিন্তু আমাকে চিনতেন না, যদিও পরবর্তীকালে ওনার সাথে আমার অনেক ঘনিষ্ঠতা হয় বিভিন্ন কাজের সূত্রে। মাহবুব জামিল সাহেবের সাথে দেখা করার পরে উনি সাথে সাথে একটা টেলিভিশনের ব্যবস্থা করে দেন আমাকে। কিন্তু টেলিভিশনটা ছিল সাদা কালো, কারণ তখনও রঙিন টেলিভিশন আসে নাই আমাদের দেশে, আসবে আসবে করছে। আর কিছু টাকা বাড়তি লাগছিল, কিন্তু উনি সেটা তার নিজের ক্ষমতা বলে সেটাকে ডিসকাউন্ট করে দেন। আমি টেলিভিশন নিয়ে বাসায় আসি। তারপরে ওই টেলিভিশনটা অনেক বছর ছিল আমার কাছে। পরবর্তীকালে আমি যখন নিজে রঙিন টেলিভিশন কিনি তখন ওটা ফেরত দিয়ে দিই। আমি খুব অবাক হলাম ক্ষম হারুন, সেটা হলো যে আমি তখন জানলাম, আপনার বই থেকেই জানলাম যে তখন দুটো বিটিভি ছিল। হ্যাঁ, এটাও কিন্তু ওই সেই সময়ে
MSI সাহেব এবং সেই সময়কার সরকার তাদের একটা লক্ষ্য ছিল বাংলাদেশ টেলিভিশনকে একটা আধুনিক টেলিভিশনে রূপান্তরিত করা এবং চ্যানেল সংখ্যা বৃদ্ধি করা। এবং সেই সময় যখন আপনার রঙিন চ্যানেল তৈরি করা হলো, তখন পাশাপাশি এই সাদা কালো চ্যানেলটাকে, সাদা কালো যে ট্রান্সমিটার, সেটাও রেখে দেওয়া হলো। সেটাকে দিয়ে দ্বিতীয় চ্যানেলটা সম্প্রচার হতো এবং আপনার যে মূল চ্যানেল সেটা রঙিন হয়ে গেল এবং পরবর্তীকালে দ্বিতীয় চ্যানেলটাও রঙিন হয়ে গেল। দ্বিতীয় চ্যানেল কিন্তু এখনও আছে। আপনি জানেন যে বাংলাদেশ টেলিভিশনে এখন বেশ কয়েকটা চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, যেটা পরবর্তীকালে বিটিভি নিউজ হয়েছে, তারপরে সংসদ চ্যানেল, তারপরে চট্টগ্রাম টেলিভিশন, এগুলি কিন্তু সব পূর্ণকালীন টেলিভিশন। মানে আর এছাড়া টেলিভিশন ইচ্ছা করলে, যেহেতু এখন ডিজিটাল প্রযুক্তি চলে আসছে, ইচ্ছা করলে কিন্তু আরও পূর্ণাঙ্গ টেলিভিশন স্থাপন করা সম্ভব। যেমন খুলনাতে, রাজশাহীতে, নাটোরে তো কিন্তু জেনারেল জিয়া নাটোরে একটা টেলিভিশনের উদ্বোধন করেছিলেন। আচ্ছা, নাটোর থেকে একটা টেলিভিশন সম্প্রচার হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু পরবর্তীকালে আর হয়নি। তা এই ধরনের অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সব পরিকল্পনা তো সবসময় বাস্তবায়িত হয় না। বিশেষ করে জিয়াউর রহমানের পরে যখন এরশাদ ক্ষমতা আসলেন, এরশাদ সাহেব কিন্তু আমাদের যে অনুষ্ঠান বিভাগের সাথে তিনি কোনো সমস্যা করেন নাই বা কোনো হস্তক্ষেপ করেন নাই, কিন্তু ওনার নিজের লেখা গান, ওনার নিজের মতো করে সংবাদ, প্রচার, এগুলি কিন্তু উনি চাইতেন এবং সেইভাবে তিনি টেলিভিশনকে চাইতেন। এবং টেলিভিশনে আমরা আরেকটা জিনিস ছিলাম, আমরা কিন্তু যখন যোগদান করি তখন কিন্তু বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলাম। কিন্তু এতে একটা সমস্যা ছিল, কারণ আমরা তখন তো প্রায় বিদেশে যেতাম, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, বিভিন্ন জায়গায় আমাদের হতো, ট্রেনিং থাকতো, ওখানে যেতাম। কিন্তু আমাদের যারা কর্মকর্তা ছিলেন কারো কিন্তু ইচ্ছে ছিল না এই ক্যাডারভুক্ত হওয়ার। কারণ ক্যাডারভুক্ত হলে সরকার পরিবর্তন হলে একটা অসুবিধা হয় যে তার পছন্দ মতো সে পেশাদার লোক হোক আর না হোক, তাকে এনে যে কোনো জায়গায় বসানো এবং অন্যকে সরিয়ে দেওয়া। তাহলে টেলিভিশন তো হবে না। পৃথিবীর কোথাও কিন্তু এই জিনিসটা নাই। সব জায়গায় কিন্তু টেলিভিশনের লোকই টেলিভিশন চালায়। কিন্তু পরবর্তীকালে এই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবং তারপরে এখন টেলিভিশন কোন জায়গায় যেয়ে পৌঁছে গেছে আপনি তো জানেন, সবাই জানে। আপনি যেহেতু এরশাদের প্রসঙ্গটা উঠালেন, আমরা একটু একদম সংক্ষেপে একটু জানতে চাই কি কি করতেন উনি। এক তো করতে ওটা আমরা জানি যে নানা রকমের আতশ কাচের নিচ দিয়ে যাওয়া, বিভিন্ন সংবাদ ঠিক মতো যাচ্ছে কিনা। আপনি যে কবিতার কথা, তার গানের কথা বলছিলেন, এটা একটু শুনতে চাই। না, কবিতা গান উনি তো আসলে, আপনি তো জানেন যে সেই সময় যে সব থেকে জনপ্রিয় যে সংবাদপত্র দৈনিক বাংলা, সেখানেও কিন্তু তার কবিতা ছাপা হতো, তাই না? এবং তিনি তো খুব ছিলেন, ডাইনামিক ছিলেন, বিভিন্ন জায়গায় চলে যেতেন। এবং একবার বন্যা হলো, মনে আছে? 88, এটাই, মানে সারা ঢাকা পানির তলে চলে গেল। সেই সময় উনি গান লিখলেন, সব জায়গায় রিলিফ দিচ্ছেন, তার উপর মিউজিক ভিডিও, যেটা এখন আমরা বলি, সেই মিউজিক ভিডিও তৈরি করা হলো, সেটা যেত রেগুলার। এবং কিন্তু উনি এগুলি সবই করতেন বার্তা বিভাগকে ব্যবহার করে। এবং কখনো কখনো আমাদের প্রযোজকদের, কিছু কিছু সিনিয়র যারা আছেন, তাদের সহযোগিতা নিতেন। কিন্তু আমরা কি নাটক করলাম, আমরা কি অনুষ্ঠান করলাম, সেখানে মুক্তিযুদ্ধের কথা কতটুকু আছে, সেখানে আমরা কোন সঙ্গীত ব্যবহার করছি না করছি, এই সময় ব্যাপারে তার কোনো মাথা ব্যথা ছিল না। আপনি বলছিলেন যে 80-র দশক, 90-র দশকের কথা, বিটিভির সোনালী সময়ের কথা। আপনাকে যদি এখন বলা হয় যে ওই 80 এবং 90-র দশকের বিটিভিকে 10-এর মধ্যে কত দিবেন? 80-90 দশকের থেকেও আমি যদি একদম 64 থেকে বলি, 64 থেকে 71 পর্যন্ত, তখন তো বিটিভি তৈরি হচ্ছে, তখন যে প্রচেষ্টাগুলি ছিল, সেই প্রচেষ্টা এবং সেই আন্তরিকতায় আমি সেই সময়কার বিটিভিকে 100-তে 100 দেবো। 100-তে 100।
কারণ তখন তো বিটিভি হয়নি, রাইট, তখন ঢাকা টেলিভিশন ঢাকা কিন্তু। টেলিভিশন ছিল। এবং পরবর্তীকালে যে প্রচেষ্টা 80-90-এর এইটা, আপনি যদি নিউজটা না হতো তাহলে কিন্তু আমরা 100-তে 90-95 দিতে পারতাম। আর এখনকার বিটিভি কত দিবেন আপনি? না, এইটা আমি বলবো না। যেহেতু আমি বাংলাদেশ টেলিভিশনের মানুষ, আচ্ছা আচ্ছা, অনেকে অসন্তুষ্ট হতে পারেন। তার মানে অসন্তুষ্ট হওয়ার মতোই নাম্বার দিতেন আপনি, তাহলে এটুক তো বোঝা না, গেল। কিন্তু প্রচেষ্টা আছে, বুঝছেন। আচ্ছা। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে টেলিভিশনকে তুলে ধরা, হুম হুম, টেলিভিশনকে মানুষের কাছে পৌঁছানোর যে একটা প্রচেষ্টা, সেটাও তো থাকতে হবে। রাইট। আরেকটা জিনিস আপনাকে বলি এই প্রসঙ্গে, যে পৃথিবীর বিভিন্ন দেশে এখন কিন্তু আর বেতার কেন্দ্র নাই। হুম হুম, বেতার এবং টেলিভিশন সব কিন্তু মিশে গেছে। মিশে গেছে, রাইট। আমরা যদি চায়নার কথা বলি, চায়নাতে প্রায় 5,000-এর মতো টেলিভিশন চ্যানেল ছিল, এই যে এখন থেকে 10 বছর আগেও, এবং 5,000-এর কাছাকাছি ছিল রেডিও চ্যানেল। রেডিও টেলিভিশন মিলে যদি আপনি বলেন তাহলে 10,000 11,000-এর মতো স্টেশন ছিল। রাইট, কিন্তু এখন ওনারা সব কিছু এক প্ল্যাটফর্মের নিয়ে এসছে। এক প্ল্যাটফর্মের আন্ডারে বা এক ছাতার নিচে নিয়ে এসছেন, সেটা হচ্ছে চায়না মিডিয়া গ্রুপ। কারণ এখন তো শুধু অডিও বা শুধু রেডিও বা ট্রানজিস্টার সেগুলি তো এখন তৈরিই হয় না। আপনি রেডিও শুনতে গেলে আপনাকে যেতে হবে, আপনার মোবাইল খুঁজতে হবে। তা সুতরাং সব রেডিও সেন্টারগুলো কিন্তু এখন টেলিভিশনে রূপান্তরিত হয়ে গেছে। আপনি বিবিসির কথাই ধরেন, এনএচএর কথা ধরেন, রাইট, তাই না? এমনকি ভয়েস অফ আমেরিকাও কিন্তু এখন আর শুধুমাত্র অডিওতে এই সংবাদ প্রচার করে না। বিবিসি তার পুরোটাই তারা কিন্তু ওয়েব প্ল্যাটফর্মে চলে গেছে। তো এই যে আপনার যে প্ল্যাটফর্মে, নতুন যুগে নতুন প্ল্যাটফর্মে শিফট করতে হবে, তো আমাদেরও তো সেই শিফট করার সময় এসছে। আমরা একটা আবার এনএসডিতে ফিরি। আন্নু কাপুর আপনার সহপাঠী ছিল। আন্নু কাপুর আমার হ্যাঁ, সহপাঠী সহপাঠী ছিল। ছিল, এবং আমার খুবই প্রিয় অভিনেতা। তার সঙ্গে কোনো মজার স্মৃতি আছে কিনা এটা একটু যদি বলেন। আন্নু কাপুরের সাথে মজার স্মৃতি হচ্ছে, আমরা এনএসডিতে গিয়েছিলাম, কিন্তু আমি একা না, আমরা 3 জন। আমি ছিলাম, তারিক আনাম ছিলেন, তারিক আনাম ছিলেন, আর সালেক খান ছিলেন। তো আমরা 3 জনে যাই, এবং তার জন্য আমাদের একটা আলাদা গ্রুপ হয়ে গেছিল, যে আমরা অত লোনলি ফিল করতাম না। রাইট। কিন্তু আমরা যখন প্রথমে ওখানে পৌঁছানোর পরে আমাদের 3 জনের জন্য একটা আলাদা রুম দেওয়া হয়, বড় একটা রুম, এসি টেসি আছে, অ্যাটাচ বাথ, যেগুলি সাধারণত লোকাল ছাত্রদের দেওয়া হতো না, তাদের জন্য ডরমেটরি ব্যবস্থা ছিল বিশেষ করে। তো আমরা এই 3 জন যে রুমে ছিলাম, মানে আমরা 3 বছর একই রুমে ছিলাম, মানে ভালো একটা রুম। তা প্রথম দিন যখন যাওয়ার পরে এখন আমাদের যে দেখি যে কিছু জিনিসপত্র কিনতে হবে, কারণ অনেক কিছু তো আমরা নিয়ে যাইনি, আবার অনেক কিছু ওখানে রুমে নাই যেগুলি ছাত্রদের নিয়ে আসার কথা। তখন আমরা দেখি যে একটা কোনায় বসে একজন গান গাচ্ছে আর বিড়ি খাচ্ছে। তা সে ছিল আন্নু কাপুর। আমরা মানে ওর অরিজিনাল নাম হচ্ছে অনিল কাপুর। আচ্ছা। তা খাচ্ছে, তা আমাদের দেখে সে তো মানে পরিচয় দেওয়ার পরে তো জড়াই টড়াই ধরলো, খুব আন্তরিক। তো বলে যে চলো, মানে আমার কিছু কিনতে হবে। তখন আমাদেরকে নিয়ে কনট প্লেসে নিয়ে গেল, সেখান থেকে আমরা অনেক কিছু কিনলাম। এবং আমাদের ক্লাস মাতিয়ে রাখার পিছনে কয়েকজন আছে, তার ভিতর আন্নু কাপুর, যুবরাজ শর্মা, তারপরে মেয়েদের ভিতর ডলি, অমিতাভ শ্রীবাস্তব কি আপনাদের অমিতাভ শ্রীবাস্তব আমাদের সাথে, এইরকম অনেক আছে। এবং আমাদের এই যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রায় আমাদের ঈদে তারা শুভেচ্ছা জানায়। তারপরে বিভিন্ন সময়ে যদি কেউ বাংলাদেশে আসে, তাদের সাথে দেখা হয়, আমরা একসাথে। টিচার কাদেরকে পেলেন? টিচার তো আমি বলেছিলাম যে ইব্রাহিম আল কাজীকে প্রথমে পেলাম। তাই ইব্রাহিম আল কাজী পরবর্তীকালে উনি যখন চলে যান, তারপরে আসেন বিভি কারান্ত। বিভি কারান্ত কিন্তু খুব নাম করা একজন থিয়েটার অ্যান্ড ফিল্ম পার্সোনালিটি সেই সময়। উনি প্রথম যিনি এনএসডির ছাত্র ছিলেন এবং এনএসডির পরিচালক হিসেবে যোগদান করেন। তখন উনি বেশ তরুণ। এছাড়া আরো অনেক শিক্ষক ছিলেন আমাদের, অনেকের নাম বলতে পারি। তার ভিতরে একজনের নাম আমি মানে সবাই তাকে খুব শ্রদ্ধা করে, তার নাম হচ্ছে বেরি জন। উনি ছিলেন ব্রিটিশ, কিন্তু উনি
এখনও ইন্ডিয়াতেই আছেন। উনি আমাদেরকে বিশেষ করে নির্দেশনা এবং অ্যাক্টিংয়ের ক্লাসগুলি নিতেন, আচ্ছা। পরিচালনা এবং অ্যাক্টিং। এবং তার কাছ থেকে এই যে আমরা যে আধুনিক ডিরেকশনটা পরিচালনা পদ্ধতিটা রপ্ত করেছি এবং সেটা এখনও আমরা অনেকেই অনুসরণ করি। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে শাহরুখ খান কিন্তু এই বেরিজনের ছাত্র, এবং বেরিজনের একটা থিয়েটার গ্রুপ ছিল দিল্লি কেন্দ্রিক, সেখানে সে অভিনয় করতো প্রথম থেকে, সে যখন কলেজে পড়ে সেই সময়। তার আরেকটা কারণ ছিল, কারণ শাহরুখ খানের বাবার একটা ক্যান্টিন ছিল এনএসডিতে। শাহরুখ খান এবং শাহরুখ খানের বাবা সেই সময় খুব সুন্দর একজন ভদ্রলোক, এবং সেই সূত্রে সেও আসতো এবং আস্তে আস্তে বেরিজনের গ্রুপে যোগদান করেছিল। পিরোজপুরে কি জুয়েলাইচ আপনার সহপাঠী ছিলেন? না, তাহলে জুয়েলাইচ আমার 1 বছরের সিনিয়র ছিলেন। তো আপনারা নাটক করতেন, তিনি নারী চরিত্রে অভিনয় করতেন, এটা একটু বলেন না আমাদেরকে। সেটা হচ্ছে পিরোজপুরে অমর সাহা ছিল আমাদের বন্ধু, সে কিন্তু নাটক লিখতো। হ্যাঁ, সে নাটক লিখতো এবং আমরা সেই নাটক পিরোজপুরে করেছি সেই সময়, সেই ছাত্র জীবনে। ওরা আমার 1 বছরের, অমর সাহা, জুয়েলাইচ, এরা আমাদের 1 বছরের সিনিয়র ছিল। এবং সে সময় যখন নাটক হলো, আমরা বিভিন্ন জন বিভিন্ন চরিত্রে, তখন জুয়েলাইচের ভাগে পড়লো একটা নারী চরিত্র। সে খুব গর্ব ভরে সেই চরিত্রটা খুব সুন্দরভাবে করলো। আর জুয়েলাইচ তখন থেকেই কিন্তু ছোটোখাটো জাদু শেখাতো এবং বাঁশিও বাজাতো তখন থেকে, রাইট, সেই ছাত্র জীবন থেকে। এবার আপনি বলেন আমাকে, খমহারুন, সেটা হলো যে বারি সিদ্দিকীকে আপনি আবিষ্কার করলেন এক ধরনের, বলা যায়, সেইটার গল্পটা শুনতে চাই। আবিষ্কারটা কী রকম? আমি তখন একটা সরকারি রেস্ট হাউসে থাকি। সেই সময় এই আপনার এখন যেটা ফাইন আর্টস ইনস্টিটিউট, তখন কলেজ ছিল, ওখানকার একজন ছাত্র আজাদ, ও মাঝে মাঝে আমার সাথে দেখা করতো। তা একদিন আমার বাসায় বাড়িকে নিয়ে আসলো, যে কী ব্যাপার বাড়ি সিদ্দিকী, সাথে বাসি, এত ঝোলা টোলা। আমাকে বললো যে হারুন ভাই, ও তো সারাদিন আমাদের হোস্টেলে সামনে শুয়েছিল, ওর খাবারও পয়সা ছিল না। পরে আমরা তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে তার বাঁশি শুনি সারা রাত, এবং এত ভালো বাঁশি বাজায়, এর জন্য কিছু করা যায় কিনা। তা আমার আবার প্রথম থেকেই একটা মানে নেশা ছিল বা আগ্রহ ছিল যে নতুন প্রতিভা যদি পাওয়া যায়, তাদেরকে আমি বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ করে দেয়া। যেমন সাদি মোহাম্মদ, শিবলি মোহাম্মদ, তারপরে বন্যা, এরা সবাই কিন্তু আমার অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে আরও অনেক শিল্পী আছে এবং নাটকেরও অনেক আছে। তখন বারি সিদ্দিকীকে নিয়ে আমি টেলিভিশনে আসলাম। আসার পরে আমাদের যে জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল সৈয়দ, ওনার সাথে কথা বললাম। উনি তখন একজন মিউজিক ডিরেক্টর তখন ছিলেন, শাহজাহান ভাই, শাহজাহান ভাই, শাহনাজ ভাই, 2 ভাই আর কি। তা ওদের সাথে যোগাযোগ করাই দিলেন। তা তারা তার বাঁশি শুনলো। আসলে বাংলাদেশ টেলিভিশনে ভালো বংশীবাদকের অভাব আগের থেকেই ছিল। তখন ওরা শুনে সাথে সাথে ওখান থেকে বসে, আমার রুমে বসেই সে একটা দরখাস্ত করলো। করার পরে আমাদের ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, মানে পরিচালক প্রশাসন, ওনার কাছে পাঠানো হলো। পরিচালক প্রশাসন ছিলেন ফখরুজ্জামান চৌধুরী, দিলারা জামানের হাজব্যান্ড। হ্যাঁ, উনিও খুব শিল্পবানা লোক। তো উনি সাথে সাথে ওনাকে হ্যাঁ শিল্পী হিসেবে, প্রথমে শিল্পী হিসেবে তালিকাভুক্ত, পরে চাকরির ব্যবস্থা করে দিলেন আর কি। কারণ ওরা তো সরাসরি ক্যাডারভুক্ত না, বা প্রথম মানে যেটা বাংলাদেশ টেলিভিশনে তাদের চাকরির ব্যবস্থা করতে পারে। তো এইভাবে বারি সিদ্দিকী আসলেন এবং তিনি মূলত বাঁশি বাজাতেন, কিন্তু পরবর্তীকালে তার ভিতর যে সঙ্গীত প্রতিভা, এটা কিন্তু আবিষ্কার করেন হুমায়ুন আহমেদ, এটা বলতেই হবে। তার সিনেমায়, নাটকে। রাইট। আপনি মুক্তিযুদ্ধে অংশ নিলেন এবং পিরোজপুর সুন্দরবন এলাকায় বোধহয় আপনি কাজ করেছেন মুক্তিযোদ্ধা হিসেবে। আপনি তো একবার ধরাও পড়েছিলেন, ওই ঘটনাটা একটু বলেন না আমাদেরকে। সেটা হচ্ছে এই যুদ্ধের মাঝামাঝি সময়ে আমি ঝালকাঠি গিয়েছিলাম। ঝালকাঠি, পিরোজপুর, মানে বিভিন্ন জায়গায় যেতে হতো। তো ঝালকাঠির ওদিকে স্টিমারে করে
আমি পিরোজপুরে যে এখানে স্টিমার থামতো সেটার নাম হচ্ছে হুলারহাট, তাই এখানে আসব। তখন স্টিমারের সেলুনে আমরা ছিলাম। সেলুন মানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, একটু ভালো জায়গা। তো আমরা ওখানে বসেছিলাম, আমি ছিলাম, এবং সেখানে নিয়াজ আহমেদ নামে আমাদের 2 বছরের সিনিয়র এক ভাই ছিলেন। উনি ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়তেন, পরে আইবি এর শিক্ষক হয়েছিলেন। নিয়াজ ভাই ছিলেন, আর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, 3-4 জন আমি জানি। তারা হচ্ছে এই পেয়ারা বাগানের, বিশেষ করে পরবর্তীকালে যা মনে হয়েছে আমার, যে এরা সম্ভবত সরবরাহ পার্টির সাথে যুক্ত ছিল। আচ্ছা। তো ওরা ছিল সেখানে। থাকার পরে একটু পরে ঝালকাঠিতে যখন স্টিমার থামে, ওই সময় কিছু সৈন্য, মানে পাকিস্তানি আর্মি, সেই সাথে মিলিশিয়াগুলি ছিল কালো পোশাক পরা, তারা স্টিমারে ঢোকার পরে তারা বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকে, করতে 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 উপরে এসে সেলুনে ঢুকে আমরা সব বসেছিলাম যে যার মতো। আমাকে ধরে, প্রথমে আমাকে ধরে, কারণ আমার চুলগুলি বড় হয়েছিল, তারপরে শেপ টেপ করা ছিল না, যে অনেক দেখে। তা আমাকে যে মানে ওদের ভাষায় জিজ্ঞাসা করে যে ছাত্র কিনা। আমি মানে সরাসরি বলি হ্যাঁ আমি ছাত্র। এইবারে তারা টার্গেট করে ফেলে আমাকে। এই টার্গেট করে তারপরে তারা আমাকে নামায় নিয়ে যায় নিচে। এবং আমি শুনতে পারছি পরবর্তী সময়ে যে প্রতিদিন ওই স্টিমার থেকে ওরা এই ধরনের ছেলেপেলে ধরে নিয়ে আসতো, এবং যাদের ধরে নিয়ে আসতো ওই স্টিমার ছেড়ে দেওয়ার পরে ওই মানে তাদের সাথে আলাপ টালাপ করে ওই ঘাটের কাছে, ওই ঝালকাঠিতে ওই ঘাটের কাছে তাদেরকে নিয়ে মানে মেরে নদীতে ফেলে দিত। আমি অনেকটা সেই রকম প্রস্তুতি নিয়েছিলাম যে আমার বোধহয় কিছুক্ষণ পরে ফায়ার করবে, এবং তারা সেটাই বলা বলি করছিল, এবং তারা চাচ্ছিল যে স্টিমারটা ছেড়ে দিক, কিন্তু স্টিমার আর ছাড়ে না। স্টিমার তখন ওরা যখন স্টিমারকে ধমক দিচ্ছে যে স্টিমারের লোকজনদের কেন ছাড়তেছে না, তখন তারা বলে যে স্টিমারের একটা হুইলে সমস্যা হয়েছে, সমস্যা না হওয়া পর্যন্ত ছাড়তে পারবে না। এরপরে হতে হতে প্রায় ভোরের কাছাকাছি অনেক বসায় রাখছে, ওরাও কিছু করতে পারতেছে না। এরপরে দেখি যে একজন স্টিমার থেকে নেমে আসলো, এবং সে নেমে আসার পরে সে ওদের সাথে কথা বললো। আমি লোকটাকে দেখে চিনতে পারলাম কিছুটা, যে বোধহয় কোনো একটা ইউনিয়নের চেয়ারম্যান। এবং সে তার পরিচয় দিল, যে পরিচয় দেওয়ার পরে সে বলল যে আমাকে চেনে, এবং আমি কোনো রকম কোনো কিছুর সাথে জড়িত না, আমাকে যেন ছেড়ে দেয়। তখন তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে আমাকে মোটামুটিভাবে মানে আপনার রাইফেলের বাট দিয়ে একটা ধাক্কা দিয়ে স্টিমারে তুলে দেয়। স্টিমারে তুলে দেওয়ার পরে যেটা মজা হয় বুঝছেন, যে আমাকে যখন তুলে দেয় সাথে সাথে কিন্তু স্টিমার ছেড়ে দেয়। এটার মজা হচ্ছে যে ওই ছেলেটা, ওরা কিন্তু যে জাহাজের যে সারেং, তাকে যে বলছিল যে যতক্ষণ পর্যন্ত হারুন না ফেরে ততক্ষণ পর্যন্ত স্টিমার ছাড়বে না। সেটা কথাটা রাখছিল, এবং তারা এর ভিতরে স্টিমারে খুঁজে ওই লোকটাকে বের করছে, যে যার পক্ষে আমাকে ছাড়িয়ে নিয়ে আসা সম্ভব হবে। আচ্ছা, আপনার একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল প্রচ্ছদ। সেখানে আপনি অনেককে তো এনেছেনই, আরও এনেছিলেন আপনি আরজ আলী মাতব্বরকে। জি, হ্যাঁ, ওই ঘটনার একটু বলেন না। আমার আজও অনেক অবাক লাগে যে এই লোকটাকে আমি কিভাবে আবিষ্কার করলাম। আমাকে তখন মামুন ভাই, মানে আব্দুল্লাহ আল মামুন, একদিন বললেন যে বরিশালের অমুক জায়গায় একটা লোক আছেন যিনি একজন খুব নামকরা মানুষ, অনেক কিছু লেখালেখি করেন, অনেক দর্শন চর্চা করেন। তা তুমি প্রচ্ছদ দেবে নাকি আনতে পারো কিনা দেখো। তখন আমি ওনার ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করি। খায়রুল আলম সবুজ, যে উনি কিন্তু তার মোটামুটি ঠিকানা জানতেন। তো উনি আমাকে দেন। আমি এবং আমাদের মাজার ভাই নামে একজন ক্যামেরাম্যান ছিল, আমরা যাই পিরোজপুরে, যাব তার আগে বরিশাল হয়ে। তা বরিশালের ওখানে যে আমরা খোঁজ করে তার যে
বাড়ির ওখানে যখন যাই তখন দেখি যে উনি লাঙ্গল চাষ করছেন। তারপরে উনি পরিচয় পেয়ে আমাদের সাথে আসেন, আমাদের তারপর লাইব্রেরিতে নিয়ে যান। এরপরে আমি তার কিছু অংশ ধারণ করে আসি। তখন কিন্তু ফিল্মে শ্যুট হতো, তখন কিন্তু ভিডিও ক্যামেরা নিয়ে যাইনি, ফিল্ম ক্যামেরা, এবং করে তারপরে তাকে আমার প্রচ্ছদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। এরপরে তিনি প্রচ্ছদ অনুষ্ঠানে আসেন। আসার পরে একটা মজার ঘটনা ছিল যে আমি তাকে সেই অনুষ্ঠান থেকে আমি তাকে প্রথম শ্রেণীর টিএডিএ দেওয়ার ব্যবস্থা করি, সম্মানীটা যাতে ভালো থাকে। কিন্তু আমার অ্যাকাউন্টস বিভাগের একজন সেটাকে আপত্তি করে যে এই ধরনের একটা সাধারণ লোককে কেন প্রথম শ্রেণীর টিএডিএ দেওয়া হচ্ছে, তিনি এটা আটকে দেন। তখন মামুন ভাই নিজেই উদ্যোগী হয়ে এইটাকে ক্লিয়ার করে দেন, এবং তিনি কিন্তু সেই সময় যাওয়ার সময় কিন্তু তার চেক নিয়ে যেতে পারেন নাই। পরবর্তীকালে উনি বললেন যে কোনো অসুবিধা নেই, আমি তো আবার আসবো, কারণ এর ভিতরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক আমার অনুষ্ঠানে এসেছিলেন এবং আরো জালি মাতব্বারের সাথে কথা বলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং তিনি পরবর্তীকালে আসেন এবং অনেক কথা বলেন তার সাথে। খুবই সাধারণ মানুষ, এবং তার যে জ্ঞানের প্রতি তার যে আগ্রহ এবং জ্ঞান চর্চা, এটা যে কাউকে বিস্মিত করবে। আমরা এবার একটু আসি আপনার বইয়ে, বিশেষ করে ডলি আনোয়ারের আত্মহত্যাটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছেন, এবং আমি আপনাকে বোধহয় অনেকটা নাড়া দিয়েছিল এই আত্মহত্যাটা। মানে কিভাবে কি ঘটেছিল আপনি ওটাতে বলেছেন, আমরা একটু আমাদের দর্শকদের জন্য আপনার মুখ থেকে শুনতে চাই। ডলি আনোয়ার এর সাথে আমার আসলে ঘনিষ্ঠতা তৈরি হয় আনোয়ার ভাই সূত্রে। আনোয়ার ভাই তখন সূর্য দিঘল বাড়ি তৈরি প্রায় শেষ পর্যায়ে, ডলি আনোয়ার সেখানে প্রধান চরিত্রে। এক পর্যায়ে আনোয়ার ভাই তাকে বিয়ে করেন। বিয়ে করার পরে ওরা সিদ্ধেশ্বরীতে একটা বাসায় ছিলেন। তা আমি যখন ফিরে আসি তখন প্রায় আনোয়ার ভাইয়ের বাসায় যেতাম। ডলি ভাবি আমার অনেকগুলি নাটকে অভিনয় করেছেন ডলি আনোয়ার। যেদিন মারা যান তার একদিন আগেও কিন্তু উনি বিটিভিতে এসেছিলেন, ওনার সাথে কথা বললেন, আমাদের সাথে চেক বাকি ছিল সেটা নিয়ে গেলেন। তারপরে একদিন সকালে, তখন আমি ধানমন্ডির সাথে এক বাসায় থাকি, আমাকে সকালে আমার একটা ফোন আসে শিল্পকলা একাডেমি থেকে যে ডলি আনোয়ার নাকি আত্মহত্যা করেছেন। তখন তাদের বাসা ছিল এই খুব কাছে, আমাদের এখান থেকে ৭ মসজিদ রোডের কাছাকাছি। বাসাটা চিনতাম আমি, তো আমি তাড়াতাড়ি চলে যাই ওখানে। যে পাই নাই তখন তো নিয়ে গেছে, ডেডবডি নিয়ে গেছে, আনোয়ার ভাইয়ের কোনো খবর নেই। উনি আসলে খুব আনোয়ার হোসেনের প্রতি তার এক জীবন ভালোবাসা যেমন ছিল, তেমন ডলি আনোয়ার অত্যন্ত অভিমানী একটা মানুষ ছিলেন। এই অভিমান থেকেই বোধহয় আত্মহত্যা। 1973 সাল 1 জানুয়ারি ভিয়েতনাম সংহতি দিবসের একটা মিছিল, সেই মিছিলে আপনিও অংশ নিয়েছিলেন। সেখানে কিন্তু গুলিতে 2 জন মারাও গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন আর কি। তো সেই ঘটনাটা সম্পর্কে একটু যদি বলতেন। আমি তো মুক্তিযুদ্ধের পরে 1972 সালের ফেব্রুয়ারিতে ঢাকায় ফিরে আসি, আবার পুরোদমে ক্লাস, পরবর্তীকালে নাট্যচক্র গঠন, সেখানে নাটক করা, এবং পাশাপাশি আমি ছাত্র ইউনিয়নের একজন কর্মী ছিলাম সুজেন হল থেকে। আমরা সুজেন হলের ছাত্র ছিলাম। আমাদের আকরাম ভাই ছিলেন, আকরাম হোসেন, উনি এখন নেই, আরও অনেকে ছিলেন। তখন ডাকসু গঠিত হয়েছে, ডাকসুর ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মাহবুজামান, এরকম মানে একটা বিশাল, মানে প্রায় সমস্ত হলে, সুদর্শন হলে হল বাদে সমস্ত হলে কিন্তু তখন ছাত্র ইউনিয়নের প্রাধান্য না, তারা জিতে আসছে আর কি। মানে ঠিক সেই সময় আপনার ঘোষণা হলো যে 1 জানুয়ারি 1973 ভিয়েতনাম সংহতি দিবস পালন করা হবে। কারণ আমরা তো মুক্তিযুদ্ধের ভিতর থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে 71-এ, তখনও ভিয়েতনামে কিন্তু সংগ্রাম চলছে, এবং
ভিয়েতনাম কাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, আজকে ইরান যাদের বিরুদ্ধে সংগ্রাম করছে। সেই সময়ে আমরা ঘোষণা দেই এবং আমরা ঘোষণা দিয়ে একটা মিছিল, মানে সমস্ত হল থেকে মিছিল নিয়ে আমরা এই প্রেস ক্লাবের কাছে আসি। প্রেস ক্লাবের উল্টা দিকে ছিল ইউএসআইএস ভবন। এই ইউএসআইএস এ তখন আমেরিকান একটা সেন্টার ছিল, ইনফরমেশন সেন্টার। তা আমরা ইউএসআইএস এর ভবনের কাছে এসে আমাদের ছিল যে আমরা প্রেস ক্লাবের ওখানে সমাবেশ করে আবার ফিরে যাব। হঠাৎ ইউএসআইএস এর কাছে আসার পরে আমাদের মিছিলে গুলি শুরু হলো। আমরা চিন্তাই করতে পারি নাই যে একটা মুক্তিযুদ্ধের পরে একটা সরকার, সেই সরকারে আবার নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিব, সেই সময়ে আমাদের মিছিলের উপর গুলি। সেই গুলিতে ঠিক আমার পাশে আপনার মতিউর ছিল আমারই ক্লাসমেট এবং পাশাপাশি রোল নাম্বার। হঠাৎ দেখলাম আমার পাশ থেকে মতিউর পড়ে গেল। যখন পড়ে গেল আমি আস্তে করে ক্রল করে প্রেস ক্লাবের ভিতরে ঢুকে গেলাম। একটু পরে পরবর্তীকালে আরেকজনের মৃত্যুর খবর পাই, মতিউর কাদের, ঢাকা কলেজের ছাত্র। এবং সেই সময়ে আমরা ওই গুলির ভিতরও আমরা অনেক ছাত্র নেতা ছাত্রীদের স্লোগান দিতে দেখি। এবং পরবর্তীকালে ওই লাশ নিয়ে আমাদের একটা মিছিল হয়। এবং পরবর্তীকালে আপনি জানেন যে এই ভিয়েতনাম সংহতি দিবসে গুলি চালানোর অপরাধে আপনার ডাকসুর সদস্যপদ, ডাকসু থেকে বঙ্গবন্ধুকে একটা আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। ষড়যন্ত্র শুধু ৭৫-এ না, ৭৩ থেকে শুরু হয়ে গেছে, বা তার আগের থেকেই শুরু হয়ে গেছে, আমরা হয়তো অনেকটা জানি না। একটু রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গে আসি। আপনাদের সময়ও তো বিটিভিতে অনেকটা সীমাবদ্ধ ছিল রবীন্দ্রনাথ বা রবীন্দ্রসঙ্গীত, এবং এটা প্রতিবাদ করেছিলেন আপনারা সেই সময়ও, মানে মুক্তিযুদ্ধের পরেও। মুক্তিযুদ্ধের পরে সেই সময়ে যে রবীন্দ্রসঙ্গীত যে প্রচার করা যাবে না, এটা তো ৮০-৮১ সালের কথা বলছি। রবীন্দ্রসঙ্গীত তো এর আগে তো হতো। আমরা তো সব তরুণ প্রযোজক, আমি আমার নাটকে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছি এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। তখন আমার একজন অনুষ্ঠান অধ্যক্ষ, নামটা নাই বলি, উনি আমাকে ডেকে নিয়ে বলেন যে, হারুন, তুমি কি জানো যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা নিষিদ্ধ? বললেন যে না, আমি ব্যবহার করছি, নিষিদ্ধ হবে কেন? তার বলে যে না, এরপরে ব্যবহার করা যাবে না, আর এরপরে যদি এটা আমার প্রচার করতে হয় তাহলে ওখান থেকে রবীন্দ্রসঙ্গীতটা ফেলে দিও। একটা ভালো নাটক। এই কথা শোনার পরপরই আমি মহাপরিচালক MS হাইদের কাছে যাই, গিয়ে বলি যে, স্যার, রবীন্দ্রসঙ্গীত প্রচার করা কি বিটিভিতে নিষিদ্ধ? উনি অবাক হয়ে যান, কই না তো, কে বলেছে আপনাকে? নাম বললাম। উনি সাথে সাথে ওনার পিএসকে ডাকেন, গিয়ে বললেন যে এখনই একটা অফিস অর্ডার তৈরি করেন যে বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার করা নিষিদ্ধ না। এবং সেই অফিস অর্ডারটা সাথে সাথে দেখে আমাদের সেই সিনিয়র অনুষ্ঠান অধ্যক্ষ, উনি বেশ কিছুদিন আমার সাথে কথা বলেন। কিন্তু রবীন্দ্রসঙ্গীত কিন্তু হতো। আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে রবীন্দ্রসঙ্গীত তো হয়, কিন্তু বলে যে না, রবীন্দ্রসঙ্গীত হয়, এটা করতে হয়, কিন্তু নাটকে দেয়া যাবে না। তাই এটা যাই হোক, ওই দিন এই ঘটনার পর থেকে আর এই ধরনের কোনো সমস্যা হয়নি। ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান সবিনয়ে জানতে চাই, আপনার একটা বইও আছে এটা নিয়ে, এবং সেটার উপস্থাপনায় ছিলেন হলো আনিসুল হক, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক। ওইটা সম্পর্কে একটু সংক্ষেপে যদি একটু আমাদের বলতেন। এটা হচ্ছে 1996 সালের কথা। 1996 সালে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এই 96 সালে যে তখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই সময় আমরা একটা অনুষ্ঠান করব, যে অনুষ্ঠানের সমস্ত দল পার্টিসিপেট করবে এবং তারা সাংবাদিকদের প্রশ্ন উত্তরের মুখোমুখি হবে। এবং সেইভাবে আমরা একটা পরিকল্পনা করলাম এবং আনিসুল হক এই অনুষ্ঠানটা করতে রাজি ছিলেন।
আব্দুল নূর তুষার ছিলেন সহ উপস্থাপক হিসেবে, কিন্তু সে উপস্থাপনা করেন না, সে ওই উপস্থাপককে সহযোগিতা করেছিলেন। এবং যে প্যানেল ছিল, সাংবাদিকদের যে প্যানেল ছিল, সেই প্যানেলে অনেকেই ছিলেন। আমাদের মতিউর রহমান ছিলেন, মাহফুজ আনাম ছিলেন, তারপরে আবেদ খান ছিলেন, তারপর আতিউর রহমান, হোসেন জিল্লুর রহমান, হ্যাঁ, এরকম এরা ছিলেন। মানে একটা অনুষ্ঠানে 3 জন করে থাকতেন প্যানেলে। আমরা তাদেরকে কাছে প্রশ্নপত্র পাঠাতাম এবং সেই হিসেবে তারা স্টুডিওতে আসতেন। বিশাল মাত্রার অনেক বড় স্টুডিওতে একটা দর্শক সারিতে অনেক লোক নিয়ে, এবং আরেক দিকে 3 জন প্রশ্নকারী এবং 3 জন ওই দলের লোক। আমরা 4টা দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। 4টা দল ছিল যারা গত পার্লামেন্টে মানে ছিল, মানে যাদের বেশি আসন ছিল, কমপক্ষে 10%-এর উপরে যাদের আসন ছিল, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এবং তার ভিতর এখনকার যে সবচেয়ে বড় দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী, 4টা দল এখানে অংশগ্রহণ করেছিল। এবং এইটা অনেক মজার, কারণ এখানে আওয়ামী লীগের কে যখন আমরা প্রশ্নপত্র দেই, তখন আমাদের খুব একটা খারাপ সিচুয়েশনের মুখোমুখি হয়েছিল। তখন ছিলেন যে ওনাদের যে ইলেকশন নির্বাচন পরিচালনা কমিটির কিবরিয়া সাহেব, তো উনি প্রথমে ওই প্রশ্নপত্র দেখে উনি ছিঁড়ে ফেলছিলেন, কারণ সেখানে রক্ষী বাহিনীর প্রশ্ন ছিল, 74-এর দুর্ভিক্ষের উপর প্রশ্ন ছিল। কিন্তু পরবর্তীকালে ওনারা রাজি হন এবং অনুষ্ঠানটা একটা ভালো অনুষ্ঠান হিসেবে এখনো এটার কথা বলা হয়। হ্যাঁ, এই যে আপনার সবিনয় জানতে চাই, পরবর্তীকালে আমরা বই আকারে প্রকাশ করি এবং সেখানে এখনো দেখেন, এখনো অনেক দলের অনেকে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু এখানে বইতে লিপিবদ্ধ আছে সেই সমস্ত নেতাদের কথা। সেই সময় কিন্তু জামাত ইসলামী এই অনুষ্ঠানের ভিতর দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়ে গেছে। শেষ প্রশ্ন, ক্ষমা হারুন, হুমায়ুন আহমেদের সঙ্গে আপনার কাজ করা হয়নি? হুমায়ুন আহমেদ আমার খুব ঘনিষ্ঠ ছিলেন এই হিসেবে, কারণ ওনার বাবা তো আমার বাবার বন্ধু ছিলেন এবং ওনার বাবাকে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা করা হয়। সেই সময় তা সেই হিসেবে উনি আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু যখনই উনি টেলিভিশনে আসতেন তখনই আমার সাথে দেখা হতো। উনি কম কথা বলতেন, আমিও কম কথা বলতাম, কিন্তু ওনার সাথে ওনার কোনো নাটক আমার করা হয়নি। ওনার ইচ্ছা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমার করা হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদের সঙ্গে এসেছেন এবং এতটা সময় দিয়েছেন আমাদেরকে, এবং আশা করি পরবর্তীতেও আপনাকে আমাদের সঙ্গে পাবো। আপনি যদি শেষ কিছু বলতে চান। না, আপনাকেও ধন্যবাদ, কারণ অনেক স্মৃতি, অনেক কিছু তুলে ধরার আছে। কারণ আমাদের তো আসলে সত্যকে জানতে হবে। আমরা মিথ্যাকে সত্য দিয়ে বা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারবো না, এবং এসব উচিত হবে না। এবং বাংলাদেশ এগিয়ে যাক, এবং বাংলাদেশ এগিয়ে যাবে আমরা যদি মিথ্যাকে দূরে সরায় রাখতে পারি এবং দুর্নীতি মুক্ত থাকতে পারি।